এবং পরবর্তীতে সিলেট এবেজি ওসমানী মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। সব বিষয়ে কিন্তু আপনারা অবগত আছেন, কিন্তু সেই রায়হানের আজকে 2 বছর হয়ে গেছে তার মৃত্যু তারিখ। আমরা আজকে আসছি রায়হানের পরিবারের কাছে, রায়হানের মায়ের কাছে। আমরা জানবো যে মামলার অবস্থা কী এবং আজকের দিন তিনি কিভাবে পার করছেন, যেহেতু এই দিনে রায়হান এই পৃথিবী থেকে শেষ বিদায় নিয়েছে এবং নির্মম অত্যাচারের মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য এসেছি। আপনারা অনেকেই বলেছিলেন যে রায়হান হত্যা মামলার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী, তো আজকে আপনারা জানবেন রায়হানের মায়ের কাছ থেকে যে রায়হান হত্যা মামলার অবস্থা এবং পরিস্থিতি কী। রায়হানের মেয়ে আলফা এখনও পুরোপুরি সে হাঁটতে পারে, কথা বলতে পারে, তার বাবাকে খুঁজে সেই বিষয়গুলো আমরা রায়হানের মায়ের কাছ থেকে জানব। তো প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করি, রায়হান হত্যার পরে যে মামলা হয়েছিল সেখানে 5 জনকে আসামি করা হয়েছিল। আপনারা অবশ্যই জানেন যে প্রধান অভিযুক্ত আকবর প্রধান আসামি ছিলেন এবং সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন মামলা যখন হয়েছিল, এবং অন্য অন্য আসামি যারা ছিলেন এসআই আশেক এলাহি এবং কনস্টেবল হারুনুর রশিদ এবং টিটু ছন্ড দাস, হাসান উদ্দিন, তাছাড়া আরও একজন আসামি যারা যিনি মামলার প্রধান আসামি, ওনার আত্মীয় সুবাদে তিনি সাংবাদিক নোমান, তিনি এখনও পলাতক রয়েছেন। বাকি যে আসামিরা আছেন তারা আইনের আওতায় আছেন এবং বিচার শুরু হয়েছে। আপনারা জানেন যে বিচারও চলছে। তো আপনারা আজকে জানবেন যে আজকের আজ পর্যন্ত মামলার অবস্থা এবং পরিস্থিতি কী। তো আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আসলে যেহেতু রায়হানের শেষ বিদায়ের দিনটা ছিল আজকে 11ই অক্টোবর, তো এই দিনে তো আসলে আপনি মা হিসাবে আপনার জন্য অনেক কষ্টের, কারণ আপনার চোখের সামনেই কিন্তু আপনার তরতাজা ছেলেটা এই পৃথিবী ত্যাগ করতে হয়েছে। এটা প্রত্যেক মায়ের জন্য কষ্টর। মা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে এই কষ্টটা মাকে কুড়ে কুড়ে খাবে। আর কোনো মা চায় না মায়ের চোখের সামনে, মা জীবিত থাকা অবস্থায় সন্তানের লাশ চোখের সামনে আসুক, সন্তানকে কাঁধে তুলে কবরে পাঠিয়ে দেখে, এটা কোনো মা কোনো বাবা চায় না। তারপরও আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে ধৈর্য শক্তি দান করেন। হয়তো প্রায়ই আমরা যেতে পারতাম আপনার বাসায়, যখন আপনার বাসায় আমরা সাক্ষাৎকারের জন্য যাই, কোনো কিছু জানতে যাই, তখনই কিন্তু আপনি কষ্টে আরও জর্জরিত হয়ে যান। তো আমাদের বিবেকে অনেক সময় বাজে যে বারবার গিয়ে আপনাকে কষ্ট দিতে চাই না। তা আজকে নিরুপায় হয়ে আসতে হয়েছে, কারণ প্রবাসে থাকা অনেক বন্ধুরা দীর্ঘদিন থেকে বলছেন যে রায়হান হত্যা মামলার অবস্থা কী, যেহেতু এটা একটা আলোচিত মামলা। সেই মামলার অবস্থা যদি তারা না জানেন, তারা প্রবাসেও কিন্তু আন্দোলন করেছিলেন, তো সেটার অপেক্ষায় আছেন। তাই আজকে আপনার কাছে আসা যে আজকে রায়হান হত্যা মামলার 2 বছর পূর্তি উপলক্ষে আপনার আসলে অবস্থা কী এবং মামলার অবস্থা কী। তো যাই হোক প্রিয় দর্শক, পবিত্র জোহরের আজানের জন্য আমরা একটু ওয়েট করতে হবে। আজান শেষে আমরা আবার আসছি। তো যাই হোক, পবিত্র জোহরের আজানের সময়টা আমরা একটু বিরতি নিয়েছিলাম, আমরা আবারও ফিরে আসছি। আমরা রায়হানের আম্মা আছেন আমার সাথে, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে আসলে আজকে রায়হান হত্যার মৃত্যু তারিখ, এই তারিখে রায়হানকে শেষ বিদায় দিয়েছেন এবং আজকের দিন কেমন চলছে এবং মামলার অবস্থা কী। তো খালা যেটা জানতে চেয়েছিলাম আমরা সেই কথাগুলো একটু যদি বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার যে আপনি এখনও আমরার আপডেট নোয়াত আইন এবং আরও যত ইউটিউব চ্যানেল হল আছেন এরাও সব এখনও আমার আপডেট নোয়াত আইন যে মামলাটা কী পর্যায়ে আছে, আর ভবিষ্যতে মামলাটার এই আসামিরার ফাঁসি হইবনি, বিচারটা আমরা সুষ্ঠু পাইমুনি, ওখান নিয়ে বারবার আপনারা সবাই আমার কাছে জানতে চান। কিন্তু এতদিন আমার যে আগের জজ সাহেব ছিলেন উনি দ্রুত ওই সাক্ষীগুলা নিয়েছেন, প্রায় 45 জন সাক্ষী চলে গেছে, 69 জন সাক্ষীর মধ্যে 45 জন হয়ে গেছে। হঠাৎ করে উনাকে বদলি করানো হয়ে গেছে। আজ প্রায় 2 মাস থেকে আমরা মামলাটা স্লো হচ্ছে, মামলাটা এখন বন্ধ, কারণ জজ সাহেব উনি আসছিলেন কিন্তু উনি সবার সাথে সাক্ষাৎ করে আবার ছুটিতে চলে গেছেন। শুনছি আগামী সপ্তাহে উনি আবার আসবেন, চালু করবেন মামলাটা। তবে আজ 2 বছর হয়ে গেছে, দেখেন আপনারা, আজ থেকে 20 সালে, আজকে 22 সাল, 10ই অক্টোবর, কিন্তু আমার বাচ্চাটা 20 সালের 10ই অক্টোবর রাত, 11ই অক্টোবর রাত আমার বাচ্চারে কোনো ওয়ারেন্ট নাই, কোনো কেস নাই, কোনো মামলা নাই, কোনো ইস্যু নাই,
কোন অবস্থায় তারা আমার বাচ্চাটারে, কোন কারণে আমার বাচ্চাটারে ধরিয়া নিল। কিন্তু মানুষ যখন পুলিশের কাছে যায় কি, তখন মানুষে মনে করে যে আমি তো হেফাজতে গেছি, আমি তো হেফাজতে আসছি। তেমনি মনে হয় আমার রায়হানে মনে করছে যে হয়তো আমার পুলিশে ধরিয়া নিছে, কোনো কিছু জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু পুলিশের মধ্যে যে এত, তারা যে এত এই খাকি পোশাকটা পরে তাদের মধ্যে যে এত মনসাহস চলে আসে। এই দেখেন তারা পুলিশরা খাঁটি পোশাক পরে তারা ইয়াবা ব্যবসায়ী করে, তারা ছিনতাই করে, তারা সাদাবাজি করে। আমার রায়হানে দেখিয়ে আপনারা সবে মিলে যে ক্রাইম সিমে একটা অনুষ্ঠান করতে। Advanced Genifique Serum. Layer by layer strengthen the skin barrier. Restore healthy, younger looking skin. Get your personalized skin analysis. তারা এইটাই পাইছে যে রায়হানদের দরিয়া নিছে, দরিয়া নিয়ে টেকা দাবি করছে, উপস্থিত দাবি করছে টেকা। তার কাছে এত টেকা ছিল না যতটুকু দাবি করছিল। এই টেকা দিতে দেরি করতে গিয়া রায়হানরে তারা মারিয়াই পালাই দিছে, একটা ক্রাইম সিম থেকে হয়েছে। তবে আমি সঠিক জানি না আমার রায়হানে খেলে তারা ধরিয়ে নিছে, এবং নীল যখন আমার কাছে টাকা দাবি করলো, আমি টাকা নিয়ে যাইতে যাইতে তারা খেনে আমার বাচ্চাটারে মারি ফালাই দিল। এটাই আমার প্রশ্ন সব থাকি। তারা তো মাত্র 10,000 দাবি করছিল, তারা যদি আমার কাছে 50,000 দাবি করতো আমি কিন্তু দিতে প্রস্তুত। আমার একটা মায়ের কাছে টাকা বেশি নয়, তার সন্তানটাই বেশি। একটা মায়ের কাছে টাকার শুল বলতে পারে, সে তার সন্তানের শুল বলতে পারে না। দেখেন আজ 2টা বছর, আজ 2টা বছর হয়ে গেছে। আজ 2 মিনিটের জন্য আমি বলতে পারি নাই, কিন্তু 2টা বছর কেমনে যে চলছে, আর কত জীবনে এইরকম থাকবে জানি না। তবে আমার মনের মাঝে আশা ছিল যে বিচারটা যদি আমি পাই, আমার রায়হানের খুনিরার বিচার যদি, ফাঁসির রায় বিচারটা যদি পাই, অন্তত আমার রায়হানের আত্মা শান্তি হইব, আমার মন শান্তি হইব, জনগণ খুশি হইব। এবং যত দিন যাচ্ছে আমার আলফাটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমার আলফা যখন আমারে প্রশ্ন করে যে দাদু আব্বু কোথায়, আমারে বারবার প্রশ্ন করে দাদু আব্বু কোথায়, আমি তার কোনো উত্তর দিতে পারি না। আর এই প্রশ্নতে আমারে আরো বেশি করে আমার মনেরটা কষ্টটা বাড়াচ্ছে। এই প্রশ্নটা বেশি করে আমার মন থেকে আরো কষ্ট বাড়াচ্ছে। জানি না আগামীতে কি হবে। তারপরও বলবো, এই যে আমাদের মামলাটা যদি যত সকাল নিষ্পত্তি হয়, যত দ্রুত এদেরকে বিচারের রায়, ফাঁসির রায় হয়, তবুও তাড়াতাড়ি আমার মনে হয় মনটা কিছু না কিছু শান্তি হইব। আর একটা কথা, এই যে খুনিরা আকবর, আশিক এলাই, হারুনুর রশিদ, টিটু চন্দ্র, আহসান উদ্দিন, ওরা তার জেলের ভিতরে আছে ঠিক আছে, কিন্তু ওদের যে আত্মীয় স্বজনরা, এই আত্মীয় স্বজনরা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে বারবার হয়রানি করতেছে। এবং এই যে দেখেন আমাদের রায়হানের যতজন সাক্ষী ছিল, সেই সাক্ষীদের বারবার হয়রানি করছে, বিভিন্ন রকম মামলা দিয়ে বারবার হয়রানি করছে। এখন আমার রায়হানদের তারা মারলো, এইটা চাক্ষুষ প্রমাণ। এই প্রমাণ দিতে গিয়ে যারা সাক্ষী দিচ্ছে, এদেরকে যে হয়রানি করা হচ্ছে, কিন্তু এইরকম যদি ঘটনা হয় তাহলে তো আর যত সাক্ষীরা আছে সবাই তো ভয় পাচ্ছে। এবং তারাও বলছে যে আমাদের জানের নিরাপত্তা নাই। তারা প্রশাসনের লোক দিয়া, তারা তাদের আত্মীয় স্বজন দিয়া বারবার হুমকি দেওয়া হচ্ছে। তারা কিন্তু জেলের মধ্যে খুনিরা, কিন্তু তাদের এত দাপট, তারা তাদের বাইরের মানুষ দিয়া হয়রানি করাচ্ছে আমাদেরকে। এবং এই যে দেখেন এই আকবর, হাসানুদ্দিন নামে একজনে সাক্ষী দিছিল যে সে নিজের কানে শুনেছে রায়হানরে মারতেছে এবং সে নিজে দেখেছে।
অথচ তারে দেখেন জেল গেটে নিয়েছিল বিভাগীয় মামলা আকবরের সাথে দেখা করানোর জন্য। তখন আকবরে নিজের মুখে স্বীকার আসছে যে আমি যখন বাইরইমু, যতজনের সাক্ষী দিছেন বা এই যে রায়হানের মা, রায়হানের চাচা, যতজনে আমার নামে এইরকম করতেছেন, আমি যখন বাইরইমু, একদিন না একদিন তো বাইরইমু, বাইর হইলে তখন আমি তাদেরকে দেখে ছাড়মু। তাইলে এইরকম কথাবার্তার মধ্যে আমাদের জানের কি নিরাপত্তা আছে? আমি তো মনে করি যে আমার জানের নিরাপত্তা নাই। সে কি এখনো ভাবছে যে সে জেল থেকে বের হবে? জি, সে এটা ভাবে? সে এইটা ভাবে। এবং রায়হানের চাচাকেও তারা এই হুমকি দিয়েছে যে আমরা যখন বাইরে হইমু তখন দেখিয়ে ছাড়মু। এবং এই হাসানুদ্দিন সে নিজেও বলবে যে এইটা সত্য কি মিথ্যা, তাকেও বলছে যে আমি যখন জেল থেকে বাইরে। হাসানুদ্দিন যে আপনার মামলার সাক্ষী, জি, রায়হানের মামলার আমার সাক্ষী, মামলার সাক্ষী ছিল, 7 যে নম্বর সাক্ষী যে ছিল। কুদরতুল্লাহ মার্কেটের কুদরতুল্লাহ মার্কেটে সে যে থাকতো, সে নিজের চোখে দেখছে এবং কানে কানে শুনছে, শুনছে, সেই সাক্ষী। সেই সাক্ষী তাকে জেল গেটে নিয়েছিল বিভাগীয় মামলা।